নমস্কার, আমি পূজা। অচলায়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। তাই সকালে উঠেই সবার প্রথমে চলে এলাম ছাদে। দেখুন সূর্যদেবকে কি সুন্দর লাগছে। সকালের রোদটাও যেন অপূর্ব আজকে, ঠিক যেমন সেই মহালয়ার সকালটার মতো। তারপরে চলে এলাম নিচে। এসেই সবার প্রথমে আমি চলে এলাম সদর দরজায়। দেখুন এই যে আমাদের বাড়ি, নাম দিয়েছি আশীর্বাদ। আসলে এই বাড়িটা আমার মা, বাবা, আমার শাশুড়ি মা, বোন, আমার মাসি আর আমার বাবার কিছু বন্ধু সবার আশীর্বাদে এই বাড়িতে। তারপরে আমি আমার বোনের দেয়া একটি খুব সুন্দর শাড়ি, দেখুন পিওর কটনের ওপর হ্যান্ড প্রিন্ট আর তার উপর কাঁথা স্টিচের ওয়ার্ক করা। বোন বলেছিল দিদি অবশ্যই পরবি, তো বোনের কথা রাখার জন্য আমি সকালে উঠেই আগে শাড়িটা পরে নিলাম। তারপরে আমার শাশুড়ি মাকে আমি প্রণাম করছি, যার জন্য আমার এই সংসারে আসা। তারপরে গতকাল কিছু ফুল আর মালা এনে রেখেছিলাম, যে আজকে তো অতনুর অফিস আছে, বেরোতে পারবো না, তো তাই জন্য দেখুন খুব সুন্দর কয়েকটা সূর্যমুখী ফুল এনেছিলাম মায়ের ফটোতে সাজাবো বলে। দেখুন মায়ের ফটোতে আগে সাজাচ্ছি, তারপরে মাকে মালাটা পরাচ্ছি। কেমন অদ্ভুত লাগে না, আগের বছর যে মানুষটা এই সময় বিছানায় বসেছিল আজ তার ফটোতে আমায় মালা দিতে হচ্ছে। দেখুন মাকে সাজিয়ে দিলাম, তারপরে আমি লাইটটা অফ করে দিই। এইভাবে মাকে দেখতে আমার বড্ড ভালো লাগে, মনে হয় যেন ঘরে মা আছে। তারপরে চলে এলাম ওপরে এসে আগে সব ফটোগুলোকে, বাবার ফটো, ঠাকুমার ফটো, মাসির ফটো, সবার ফটোগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। অত তো সময় হয় না রোজের পরিষ্কার করার। এরপরে ওপরে চলে এলাম। ওপরে এসে সবার ফটোগুলো থেকে যে মালা লাগানো ছিল সেগুলো খুলে নিচ্ছি। আসলে অন্য দিন তো আর সময় পাই না, তো আজকের এই বছরের প্রথম বিশেষ দিনটিতে ভাবলাম সবাইকে একটু রজনীগন্ধার মালা পরাবো। দেখুন সবাইকে আগে মালা পরাচ্ছি। ইনি হলেন আমার শ্বশুরমশাই। এনাকে তো দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু সবার মুখে শুনেছি ইনি বড্ড ভালো মানুষ ছিলেন। এক দিদি আমায় জানিয়েছিল যে পাড়ায় যখন নাকি সরস্বতী পুজো হতো সবার আগে নাকি চাঁদা আমার শ্বশুরমশাই দিতেন আনন্দ করে। আবার তারপরে আমার ঠাকুমাকে আমি মালাটা পরিয়ে দিচ্ছি। ঠাকুমাকে তো আর গোলাপ ফুল দেবো না, তাই গোলাপ ফুলটা আগে ছিঁড়ে নিলাম। এই যে আমার ঠাকুমা, আমার বিয়ের পর আর আমার বাড়ি আসতে পারেনি, শরীর অসুস্থ হয়ে গেছিলো, 5 মাসের মাথায় চলে গেছিল ঠাকুমা। তো তাই বাবাকে বলেছিলাম ঠাকুমার ফটোটা যেন আমাকে দেওয়া হয়, বাবা করে দিয়েছিল। এই যে চলে এসেছে ঘুম থেকে উঠে, আমি পুজো করছিলাম চলে এসেছে। তো আগেই আমার ছেলেকে আগে বললাম শুভ নববর্ষ বলে একটু আদর করে নিলাম, বললাম ঠাকুরকে নম করো। ঘুম থেকে উঠেই আমার ছেলে কোনো দিন কাঁদে না, উঠেই একগাল হাসি। তারপরে এই যে ঘন্টা ধরে নিয়েছে, তারপরে আমি আবার ফুলে মালাগুলোকে সব বের করে ঠাকুরকে দেবো বলে গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নিচ্ছি। আজকে একটু সময় পাওয়া গেছে, একটু শান্তি করে মন ভরে ঠাকুরকে সাজাবো আর পুজো দেব। কারণ আজকে তো অতনু অফিসে লাঞ্চে নেবে না, তো ওখানে অফিসেই নাকি লাঞ্চ করবে। তো ভালোই হয়েছে, ও দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে যাবে আর আমাকে টিফিনটা করতে হবে না। তো আমি একটু শান্তি করে পুজোটা দিচ্ছি। দেখুন সব ঠাকুরকে আগে আগে মহাদেবকে, তারপরে মা তারাকে, তারপরে মা ভবতারিণী, আর আমার কাছে 3টে মা আছে, মা তারা, মা ভবতারিণী আর মা নিস্তারিণী। এই 3 মায়ের মূর্তি দেখার পরই আমার ছেলে আমার কাছে এসেছিল, একই মাসে দেখেছিলাম অদ্ভুতভাবে। তারপরে এই যে আবার নতুন জামা পরে চলে এসেছে আমার ছেলে, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন সবাইকে, এটাই আমার কাছে সবথেকে বড় মন্দির। আমি আগে এই মন্দিরে পুজো দিয়ে তারপরে সব মন্দিরে যাই। এই যে দেখুন অতনু রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে, তার সাথে এই ছোট্ট ইঁদুরটা যাচ্ছে পিছু পিছু। তারপরে বাবাকে দুকা দুকা বলে দিল, বললো তাড়াতাড়ি আসবে। এই যে বাবাকে হ্যান্ডশেক করে নিল,
আর হাতে এই যে মাজা, রোজের একটা করে মাজা, স্কুল যাচ্ছে না বলে বাড়িতেই সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে খাওয়া। তারপরে উঠেই এসে গেল ঠাম্মির ঘরে। ব্যাস প্রশ্ন শুরু, ঠাম্মিকে সূর্যমুখী ফুল দিয়েছো কেন? ও তো দেখেনি কোনো দিন সূর্যমুখী ফুল, এমনি সামনে থেকে দেখেনি, বইতে দেখেছিল। তারপর আমি ওকে বললাম যে বাবা, ঠাম্মিকে শুভ নববর্ষ জানাও। তারপরে ছোট্ট মানুষ হলে যা হয়, তারপর আমি ওকে চেয়ারের ওপর তুলে দিলাম, বললাম এখান থেকে ঠাম্মিকে বলো। এই যে ঠাম্মির সাথে কথা বলছে। তারপর আবার চলে এলাম ওপরে। অতনু অফিস বেরোচ্ছিল বলে একবারটি নিচে নেমেছিলাম, তারপর আবার ওপরে এসে পুজোটা শেষ করার চেষ্টা করছি। এই দেখুন সবাইকে খেতে দিয়েছি, দিয়ে এই ঠাকুরটাকে আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে। দেখুন, তারপরে আমি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরদের সবাইকে আমি আরতি করছি। রোজ তো তাড়াহুড়ো করে পুজোটা সারি, আর বেশি সময় তো দিতে পারি না, তো আজকে একটু মন ভরে অনেক দিন পর পুজো করছি। আর সাথে আছে আমার ছেলে। জানেন, গতকাল রাতে অতনুকে বলছিলাম যে এবারে তো আর মা নেই, আমাকে তো মা সমস্ত পুজোর কথা আগের দিন রাতে মনে করিয়ে দিত যে পূজা, কালকে ভাত রান্না হবে না, কালকে এই পুজো আছে, সেই পুজো আছে, মা এইসব আমাকে মনে করিয়ে দিত। আর আমি তো এত কাজের মধ্যে মনে করতে পারি না। তো ওকে বলছিলাম যে এবারে যেগুলো মনে পড়বে সেগুলো করব, এবারে তো আর মা তো নেই, কে মনে করাবে। কিন্তু হঠাৎ করেই ফ্ল্যাটের এক পাশে কাকিমা আমাকে হঠাৎ করে ডাকছিল যে পূজা পূজা। তখন আমি বললাম কি? তখন বলছে যে কাল তো অশোক ষষ্ঠী, তো তুমি কিন্তু ভাত খাবে না। আমি বললাম ভালোই বলেছো, আমাকে মনে করিয়ে দিয়েছো। বিদ্যে দাও, জ্ঞান দাও, প্রসাদ দাও। আগে বলো শক্তি দাও, বুদ্ধি দাও, বিদ্যে দাও, জ্ঞান দাও, সবাইকে ভালো রেখো, আর আমার মাথা ঠান্ডা করো। ধন্যবাদ বলো, ঠান্ডা হয় ঠাকুরকে বলো ধন্যবাদ। দেখুন, আমার ছেলেকে এইভাবে একটু চেষ্টা করি ঠাকুরের প্রতি ওর ভক্তিটা বাড়ানোর। আর শুধু ভক্তি নয়, বিশ্বাসের সাথে যেন ভগবানকে ও মনের কথাগুলো জানাতে পারে। তারপরে নিচে চলে এলাম। এই যে আজকে হলো অশোক ষষ্ঠী, আর আর একটা ষষ্ঠী হয় যেটা হচ্ছে দুর্গা ষষ্ঠী, আর এই বাসন্তী পুজোয় হয় অশোক ষষ্ঠী। 6টা অশোক ফুল আর 6টা মুখ কড়াই ভেজানো দিয়ে আজকে আমার শাশুড়ি মা তো দই দিয়ে গিলে খেত, তো আমিও ওই জন্য টক দই আছে ওটা দিয়ে খেয়ে নেবো, দিয়ে তারপরে জল খাবো। এই যে দেখুন, যে আমি তখন পুজো করছিলাম, ও ছাদে গিয়ে গাছে জল দিয়েছে আর নিজেও ভিজেছে। তারপরে আমি গেলাম, আমারও শাড়িটারই ভিজিয়ে দিয়েছে, তো আমি আবার চেঞ্জ করে নিলাম। তারপরে ওকে আবার একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি। আজ তো অতনু টিফিন নেয়নি, অফিসেই লাঞ্চ করবে, তো তাই জন্য আমি ভাবছি যে একটু লুচি আর আলুর দম করে রাখবো, আর তার সাথে একটু করব নতুন গুড়ের রসগোল্লা। এই যে দেখুন, ছেলের আবার এখন নতুন পছন্দ হয়েছে, জামাগুলোকে খুলে খুলে দেখছে কোন জামাটা পরবে। ও আমি যে জামাটা পরিয়ে দিয়েছি ওটা ওর পছন্দ হয়নি। এই যে দেখুন, জামাটা খুলবে বলে প্ল্যান করছে। তারপর আমি আবার ওকে নামিয়ে দিলাম, দিয়ে আবার একটু আদর করে নিচ্ছি। আমাকে ছাড়া তো আর কাউকেই পায় না, তাই জন্য আমি একটু ওকে আদর করি মাঝে মাঝে, ওর মুডটাকে ঠিক করার জন্য। তারপরে আলুর দমটা চাপিয়ে দিলাম। নিরামিষই আলুর দম করবো, একটু টমেটো আদা দিয়ে আগে আলুর দমটাকে লাল লাল করে ভাজছি, তারপরে আবার যেমন আমি করি সমস্ত মশলা আমি দইতে মিশিয়ে দিই। তারপরে এই দেখুন, ছানাটা কাটিয়ে নিয়েছি। এটা হচ্ছে 4 প্যাকেট দুধ, মানে 2 লিটার দুধের ছানাটা করেছি। আমি ছানা করি ভিনিগার দিয়ে, আমি লেবু দিয়ে করি না, আমার ভিনিগার দিয়ে করলেই সুবিধা হয়। তারপরে ভালো করে ছানাটাকে মাখতে হবে যেন পুরো সন্দেশের মতো হয়ে যায়, ভালো করে হাতে চেটোর সাহায্যে। এই যে দেখুন, আগেকার দিনে সবাই কাঠের এতে থালায় করতো, আমি তো আর কাঠের থালা নিইনি, আমি স্টিলের থালাতেই হাতে চেটোটা দিয়ে ভালো করে ছানাটাকে মাখছি। একটু বেশি সময় নিয়ে যত্ন করে ছানাটাকে মাখতে হবে। দেখুন, একদম পুরো মোলায়েম হয়ে যাবে, হাতে নিলেই একদম পুরো ভেঙে যাবে।
আজ তো আর ভাত করব না, ওদিকে ছেলেটা গেছে মায়ের কাছে, মাই আজকে ভাত খাইয়ে দেবে। তারপরে গোল গোল রসগোল্লার মতো ভালো করে আমি গোল গোল করে নিলাম। এমনই গোল করতে হবে যাতে গোল করার পর গায়ে যেন কোনো ভাঙা ভাঙা যেন ভেঙে না থাকে, রসগোল্লার গাটা যেন পুরো মসৃণ হয়। তারপরে আমি জলটা দিয়ে কড়াইতে একটু গুড় দিয়ে দিলাম, গুড়টা দিয়ে জলটা ফুটবে, দেখুন ভালো করে ফুটতে হবে, তবেই আমি রসগোল্লার এইগুলো লেচিগুলো ছাড়বো। দেখুন কড়াইতে জল ফুটতে শুরু করেছে। আর রসগোল্লা দেওয়ার নিয়ম হচ্ছে, যেখানে জলটা ভালো করে ফুটবে, দেখুন বাবলসগুলো উঠছে, ঠিক সেইখানে আমি ছাড়ছি। নেক্সট যে বাবলসটা উঠছে ঠিক সেইখানে আমি ছাড়ছি। এমনি করে করে সব রসগোল্লার বলগুলোকে দিয়ে দিতে হবে কড়াইতে। দেখুন আমার আজ অবধি আমি যতবার রসগোল্লা করেছি, আমার কোনো দিন আমার রসগোল্লা ভেঙে যায়নি বা ছানাটা কেটে যায়নি। দেখুন রসগোল্লা একদম পারফেক্ট আছে, দেখুন নিজে নিজেই ঘুরছে রসগোল্লাগুলো। আর 15 মিনিট আমি এটা রাখবো, আর একটু চাপা দিয়ে দিলে রসগোল্লাটা বেশ ভালো বড় বড় নরম হয়ে যায়। দেখুন আমি আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে দিচ্ছি। ভাবছিলাম বাড়িতে যখন গুড় আছে তাহলে নতুন গুড়ের রসগোল্লাটাই করি। আর ওদিকে তো আলুর দম বসিয়েছি। দেখুন পুরো নরম তুলতুল করছে রসগোল্লাগুলো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন চামচে করে প্রেস করে দেখুন নরম কীরকম হয়েছে, দেখুন ভাঙেও নি রসগোল্লা। তারপরে আমি তুলে সবার আগে আমার প্রথম যে গিনিপিগ আমার বাবা কে আগে টেস্ট করাবো। বাবা তো গুড্ডুকে দিতে এসেছিলো, তারপরে বললাম বাবা আগে রসগোল্লাটা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। গরম তো, বাবা ভয় পাচ্ছে খেতে প্রথমে। দেখুন বাবার মুখেই বোঝা যাবে। আসলে বাবার তো দাঁতে এখন কিছু খেলেই শিরশির করে, ওই জন্য আগে আস্তে করে খেলো। এই যে আমার ফাইনাল লুক রসগোল্লার, কি দারুণ দেখতে লাগছে দেখুন। একদম দোকানে যেমন সেই রাত্রিবেলা নতুন গুড়ে রসগোল্লা করে মিষ্টির দোকানে, ঠিক সেরকম। অতনু রাত্রিতে ফিরলে ওকে আমি টেস্ট করাবো। তারপরে আমার ছোট্ট বাবা এসে বলছে, কি করেছো মাম্মাম, কি রান্না করেছো? ও তো প্রথমে দেখেনি। তারপরে আমি বললাম কি এটা বলো, তখন ও নিজেই বলছে রসগোল্লা। আমি বললাম দেখো তো কেমন হয়েছে। ও তো মিষ্টি বেশি খায় না, তো আমি বললাম দেখো, বলছে না আমি খাবো না। তারপরে বলছে বাবা খাবে, দাদাই খাবে, দিদু খাবে, আমি খাবো না। যে দেখুন, তারপরে ছেলেটাকে ঘুম পাড়িয়ে বিকেলবেলা উঠলাম কাকুর দোকানে যাব বলে, যে বাবার গাড়িতে উঠে পড়েছি। তারপর কিছু দূর গিয়ে শেওড়াফুলি থানার কাছে গিয়ে দেখি বিশাল জ্যাম রাস্তায়, মানে কোথায় যে মানুষ যাবে একটু জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই আর মানুষের যাতায়াত করারও জায়গা নেই। তারপরে একটু একটু করে সেই এগোচ্ছে, মনে হচ্ছিল না যে পৌঁছাতে পারবো কাকুর দোকানে। তো ছেলেটাও আছে সাথে, দেরি হয়ে যাবে। আর তার সাথে গাড়ির ধোঁয়া, সেই মনে হচ্ছে যেন গরমের মধ্যে আগুন লেগেছে, মানে এত ধোঁয়ার যে মানে প্রেশার দেখা যাচ্ছে, মাঝে মাঝে যেন ধোঁয়া উঠছে মাঝখান দিয়ে। তারপরে আবার গেট পড়ে গেছে, 4 নম্বর গেটটা শেওড়াফুলির। তো আমরা আবার দাঁড়ালাম। তারপরে আমি আস্তে করে চাঁদকে দেখে নিলাম, যেমন সূর্যদেবকে সকালে দেখেছি, সন্ধ্যাবেলা চাঁদেরও দেখা হয়ে গেল। তারপর এদিকে গেটটা খুলবে খুলবে করছে, এদিকে গুড্ডু দুষ্টু করছে দাদুর গাড়িতে, বলছে কখন যাব কখন যাব। ও তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার ছেলে নয়। এই যে দাদুর কাছে প্রশ্নের ঝুলি নিয়ে একটার পর একটা, এটা কিনে দাও ওটা কিনে দাও। রাস্তায় যেতে যেতে পাখির দোকান দেখতে পেয়েছে, ও পাখি কিনে দাও। সাইকেলের দোকান দেখতে পেয়েছে, সাইকেল কিনে দাও। তারপরে অরুণ আইসক্রিমের দোকান দেখতে পেয়েছে, আইসক্রিম কিনে দাও। একটার পর একটা ওই গাড়িতে যাচ্ছে আর একটার পর একটা বায়না করছে। অবশেষে এলাম আমার কাকুর দোকানে। এই যে বৈদ্যবাটি গোয়ালাপাড়া মোড় থেকে একটুখানি, তারপরে রাস্তা পার হতেই দেখি লম্বা লাইন, সেই লাইন চলে গেছে একদম শেষে, সেই পাশে একটা গলি আছে তার ভেতরে। তারপরে বাবা চলে গেল তার নাতিকে নিয়ে। আমি একটু ছবিটা তুলে নিচ্ছি, লাইটটা বেশ সুন্দর করেছে। তারপরে দোকানের ভেতরে গেলাম, এই যে কাকু বিশাল ব্যস্ত। তারপরে কাকুকে ইউপিআই করে মিষ্টির প্যাকেট নিয়ে বেরিয়ে এলাম মিষ্টি মুখ করে। এই যে ছেলে হাতে জুসের বোতল। তারপরে বাবা গাড়ি ঘোরাচ্ছে। তারপরে আবার লম্বা লাইন, রাস্তায় জ্যাম,
পাশেই দেখলাম অন্নপূর্ণা ঠাকুর যাচ্ছে। তারপরে আবার গেট পড়েছিল, আবার গেট খুললো যেই আমরা রওনা দিলাম শ্রীরামপুরের পথে। তারপরে এই যে শ্রীরামপুরেও বেশ খানিক দোকানে ভিড়। অঞ্জলি জুয়েলার্স ছিল, আরও অনেক ছিল দোকান। তারপরে আমরা বটতলা পেরিয়ে তারপরে চলে এলাম চিকেন পকোড়া কিনতে, কিন্তু চিকেন পকোড়া বেশি ছিল না, 3 পিস ছিল। অতনু আর বাবার জন্য নিয়ে এলাম। তারপরে একটু বাড়িতে আম পান্না শরবত আর গ্লুকন-ডি গুলে নিলাম ছেলের জন্য। তারপরে এসেই দেখি অতনু অফিস থেকে মিষ্টি দিয়েছে জলযোগের। এত সুন্দর মিষ্টি দেখে আমার মনটা আরও একটু খুশি হয়ে গেল। আর সেই সাথে কাকুর দোকানের ক্যালেন্ডার দেখুন কি সুন্দর করেছে। এবারে লক্ষ্মী, গণেশ আর তার সাথে সেই 3 মায়ের মূর্তি। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।